This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টায় আপনার সামনে হাজির ঠোঁট কাটা। আপনার কথা বলতে, ভাষা আপনার, মুড আপনার, শুধু কথা ঠোঁট কাটার। আজ না পুরো ব্যাপারটাই ধোঁয়া ধোঁয়া, ধোঁয়াটে একেবারে, চতুর্দিকে শুধু ধোঁয়া দেখতে পাচ্ছি। আমি জানি আপনি কি ভাবছেন, কোন নাম আপনার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। ঠোঁট কাটা তো দেখুন, একে মা মনসা, তাই আবার ধুনোর গন্ধ, আর ধুনো দিলে ধোঁয়াও হবে। সেই ধোঁয়া নিয়েই যত ধোঁয়াশা। এরপর ধোঁয়াশা কাটাতে হাতে রইল ধোঁয়াই, ধোঁয়াশা কাটাবে ধোঁয়া। আপনারও ধোঁয়াটে লাগছে এখন না? আসলে ধোঁয়া সরিয়ে এবার খোলসা করে বলছি, মানে ধোঁয়া সরানোর চেষ্টা করছি। দেখুন, হুগলিতে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরই তিনি প্রচার শুরু করেন সিঙ্গুর থেকে। সেখানেই তো প্রশ্নটা করা হয়, ওই যে হুগলির বহু কারখানা বন্ধ। শাসক প্রার্থীর সপাট জবাব, বললেন বন্ধ কোথায়, অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। এ তো পুরনো খবর, আপনারাও জানেন। তবু আজ চতুর্দিক ধোঁয়াটে করে ফেলেছেন রচনা। কেন জানেন? রিল বানিয়ে। তখন সোশ্যাল মিডিয়ায় মিমের পর মিম হয়েছিল রচনাকে নিয়ে, বিরোধীরাও খোঁচা দিয়েছেন। আজ তারই উত্তর রচনা দিলেন। কিভাবে? রিল, রচনার সিলেবাসে সেই ধোঁয়া। আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। ওই দূরে ধোঁয়া আপনিও দেখেছেন তো, বললাম না আজ শুধু ধোঁয়াই ধোঁয়া। তাহলে ধোঁয়া চাপা থাকে না, ভাবটা তো তাই রচনা ব্যানার্জির। চিমনির সামনে ভিডিও করলেন, রিলস বানালেন। কি বলতে চাইলেন? ধোঁয়া থাকলে শিল্প আছে, ধোঁয়া থাকলে আগুনও আছে। ধোঁয়া চাপা আগুন, ধোঁয়ার ধুয়ো তুলে আগুনে জবাবটাই দিতে চাইলেন কি? হুগলির বহু কারখানা বন্ধ হয়ে আছে, যেটার পর আপনি কি সেগুলো কোনো চিন্তা ভাবনা করবেন? কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? সেদিন সিঙ্গুরে ধোঁয়া তত্ত্বে শিল্পের সওয়াল তৃণমূল প্রার্থীর, তারপর সেই ধোঁয়াই আগুন ধরালো। নতুন আছে, ও তো জানে না, এই প্রথম এসছে। রাজনীতিটা করে যদি আসতো ভালো হতো। একদম দিদি নাম্বার 1 থেকে এসছে, ও বুঝতে পারবে। রচনা দেবীর নতুন রচনা পড়ে খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছিল। উনি নাকি ধোঁয়াকে ধোঁয়া দেখতে পাচ্ছেন। এক হতে পারে, আমার মনে হয়েছিল প্রথম অবস্থায় হয়তো দৃষ্টিশক্তির খানিকটা ঘাটতি ঘটেছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। ও বুঝতে পারবে যে তৃণমূল ধোঁয়া নয়, পুরো ধোঁয়াশা হয়ে যাবে আস্তে আস্তে। ওর কাছে দেখতে পাবেন, ভাববে আমি কি ভুল করেছি এই পার্টিটায় এসে। কদিন পরেই বুঝতে পারবে। বলি যে, ঠাট্টা করে বলি যে তৃণমূল কংগ্রেসে যারা প্রার্থী হন বা নেতা হন, তাদের মাথায় একটা মমতা চিপস দিয়ে দেওয়া হয়। শুধু কথা বলতে গেলেই ওরা অবান্তর, অপ্রয়োজনীয়, তথ্যহীন, অসত্য কথা অনর্গল বলে যেতে পারে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। মার্চের ধোঁয়া উঠল এপ্রিলে, রচনা বন্দ্যোপাধ্যায়ের হাতে গরম ধোঁয়া। আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি। লাইভ দেখি চলে এলাম তো, ধোঁয়া বলছি যে ধোঁয়া হলো। এইবার কি বলবে সবাই? কি বলবে সবাই? বললেন হুগলি আসনে তৃণমূল প্রার্থীর প্রতিপক্ষ। আমি বলতে পারবো না কিসের ধোঁয়া, সিগারেটের ধোঁয়া নাকি চিমনির ধোঁয়া নাকি আমি জানি না কিসের ধোঁয়া। উনি দেখতে পেয়েছেন। তাহলে ওই যে সবাই বলেছিল না ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা, ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া? এবার আপনারা বিচার করুন সেটা কিসের। দেখাচ্ছেন উনি যেটা বলছেন বলুক, আমি আমার কাজ করে যাচ্ছি। মানুষ জানে যে কোনো কিচ্ছু হয়নি, সিঙ্গুরের কৃষকরা কাঁদছে,
শিল্প তো হচ্ছে, শিল্প তো আছে, দেখতে পাচ্ছেন না যে ইন্ডাস্ট্রিয়াল নেই, 3 চাকার 4 চাকার ইভি মেশিন ফ্যাক্টরিজগুলো নেই, তাহলে তো নেই কি করে বলছেন যে নেই? ওটা তো দিদি রাইস মিল হোক, যে কোনো মিল হোক ফ্যাক্টরিজ হোক, আছে তো। তৃণমূল প্রার্থীর হাতিয়ার রাইস মিলের ধোঁয়া। প্রশ্ন তো বাংলায় শিল্প কর্মসংস্থানের, সেখানে বিজেপি প্রার্থী ধোঁয়া দেখালেন কি? আপনি ধোঁয়া দেখতে পাচ্ছেন না দিদি, আপনার কাছে ধোঁয়া নেই? আমি তো কোনো ডেভেলপমেন্ট দেখতেই পাচ্ছি না, সত্যিই তো বাংলায় ডেভেলপমেন্ট হয়নি। বলুন না একটা কি কোনো বড় কারখানা কি এসছে? নিশ্চয়ই, আমি একদম এগ্রি করি, একদম আপনারা ঠিক কথা বলছেন। অনেক শিল্পের প্রয়োজন, মানুষের কর্মসংস্থানের প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন, সেটা নিশ্চয়ই করা হচ্ছে এবং করা হবেও। একমাত্র দিদিই সেটা করতে পারবে। সব শিল্পরা বলেছে, আজকে টাটাও বলেছে, বারবার বলছি, মোদিজিকে উনি আশ্বস্ত করেছেন যেদিনকে আপনার সরকার আসবে সেদিনকে আমি রেডি আছি। করতে পারবে, দিদি থাকলেই পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে। দিদির সাথে থাকলে আমিও পারবো, চেষ্টা তো ডেফিনেটলি করবো। তাই জন্য দিদি আমাকে নিয়ে এসেছেন, এমনি এমনি তো নিয়ে আসেননি। তাহলে ধোঁয়া ইকুয়ালস টু শিল্প, আর সেখানেও আমরা ওরা। ধোঁয়া তো উঠছে, আরো কত এখন ফ্যাক্টরি হবে এবং কত উঠবে দেখো না। ধোঁয়া তো আসছে, এমন ধোঁয়া সবার অন্ধকার হয়ে যাবে চোখ। এবার তাদেরই হবে, আমাদের কেন হবে? আমাদের এখন স্বচ্ছ সবকিছু। আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি। ও রচনা দেবী, আপনি শিল্পের যে ধোঁয়া দেখালেন, সম্ভবত ওটা রাইস মিল বা চালকলের চিমনির ধোঁয়া। আপনি তো বৃহৎ শিল্পের ধোঁয়া দেখছেন ওখানে, তাই না? দেখুন, মোদ্দা কথা হলো ধোঁয়া। এবার সেটা কিসের ধোঁয়া আর রাজনীতি কতটা ধোঁয়াটে হলো সেটা দেখানোর দায়িত্ব আমার। রাজনীতির সেই ধোঁয়াটেও বটে। ধোঁয়া সরিয়ে সরিয়ে আসলের নাগাল পাওয়া খুব কঠিন। ঠোঁটকাটা রোজ এই কাজটা করে। এই তো দেখুন না, শাহজাহানে কেমন ধোঁয়াশা তৈরি হয়েছে। বুধবার সন্দেশখালীর সব কটা ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়ে দিয়েছে হাইকোর্ট। আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য তখন হাসপাতালের পথে শাহজাহান। কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার দেওয়া নিয়ে তাকে প্রশ্ন করা হলো। শাহজাহান উত্তর দিলেন, আর সেই উত্তরেই ধোঁয়ায় ভরে গেল, মানে ধোঁয়াশা তৈরি হলো। সিবিআই তদন্ত করবে। খুব ভালো হবে, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। শুনেছেন তো, সিবিআই ভালো আর ইডির তদন্ত হলে সবচেয়ে ভালো। একই কথা শুনি আজ ধোঁয়াশা তৈরি করলেন তো শাহজাহান। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন, আর গোদের ওপর বিস্ফোরা আবার সিবিআই। এ যেন জলে কুমির ডাঙায় বাঘ। এই পরিস্থিতিতে উত্তরটা দিলেন শেখ শাহজাহান, ধোঁয়াশা তৈরি করলেন। সব মিথ্যে কথা কেন বলছেন? সব দালাল, সব মিথ্যে, বিজেপির দালাল সব। বলেছিলেন গত শুক্রবার, আঙুল তুলেছিলেন বিজেপির দিকে। রবিবারও বললেন, বিজেপির কে তাকে ফাঁসাচ্ছে? কে ফাঁসাচ্ছে আপনাকে? নাম বলুন। বিজেপির কার বিরুদ্ধে অভিযোগ আপনার? কার বিরুদ্ধে অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই। কার বিরুদ্ধে অভিযোগ? কে ফাঁসাচ্ছে? কোনো অভিযোগই নেই। আর রাজনীতির প্রচারে অভিযোগের পর অভিযোগ সেই শাহজাহানি। ममता दीदी, आप तो महिला मुख्यमंत्री हो। एक बात मैं आपको पूछना चाहता हूं, संदेश खाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। संदेश खाली सिंगुरो नয়, নন্দীগ্রামও নয়, কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে, আমাদের পুলিশই গ্রেফতার করেছে। आप मुझे बताइए, क्या संदेश खाली के अपराधियों को कड़ी से कड़ी सजा होनी चाहिए? कड़ी से कड़ी सजा होनी चाहिए। তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল
আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আর সন্দেশখালীর সেই অবিচারের অভিযোগের তদন্তই করবে সিবিআই। খুব ভালো হবে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। শেখ শাহজাহানকে আগামী দিনের রাস্তা কি হবে, তৃণমূলের বহু বড় বড় নেতার নাম আসবে ওর মুখে, দেখতে পাবে। শেখ শাহজাহানকে আর তৃণমূল তো দেখবে না। আমাদের 3 জন কর্মীকে খুন করেছে, সাধারণ মানুষের জীবন জীবিকাকে লুট করেছে, তৃণমূল কংগ্রেস কর্মীদেরও ঘরছাড়া করেছে। তাই একজন প্রতিষ্ঠিত খুনি সমাজ বিরোধীর বিবৃতির পাল্টা কোনো রাজনৈতিক বিবৃতি দেওয়ার মতো আমাদের কোনো রুচি নেই। নূরজাহান জানে যে শাহজাহানদের ব্যবহার করতে আর ফেলে দিতে হয়, তো শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু আজাদের এই হালই হবে। হাইকোর্ট অনেকগুলোই আদেশ দেয় সিবিআই তদন্তের, তারপরে সেটা রাজনৈতিক অস্ত্রটা বিজেপির হাতে তুলে দেয়। সেটা যাতে না হয় এটাই কাম্য। ফিরহাদের মুখে প্রতিহিংসার তত্ত্ব, আর বসিরহাটের প্রার্থী রেখা পাত্র শাহজাহানের কথাগুলো শুনলেন কি? উনি রাজ্যের পুলিশের হাতে ইচ্ছা করে ওনারা প্ল্যান করে ওটা ও অ্যারেস্ট হয়েছিল। এবার তো উনি বলবেন, ওনার তো এটা বলারই, কেননা উনি যেভাবে মানুষের অত্যাচার করেছেন। খুব ভালো হবে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, আমি তো এটাই ভাবছি যে উনি এরকম করে বলেনও বা কি করে। ওনার সত্যি ওনাকে একটু লজ্জা শরম বলে কিছু নেই? উনি এত অত্যাচার করার পরেও এখনো বলছে যে আমাকে ইডি সিবিআই করেছে বলে আজকে আমি আশ্বস্ত হলাম। ধোঁয়া আরো বাড়লো রেড রোডে এসে। কেন বলছি? দেখুন, শাহজাহান বলল সিবিআই ভালো, ইডি তো আরো ভালো। অন্যদিকে শাহজাহান যে দলের, তৃণমূল কংগ্রেস, তার সুপ্রিমো 1 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়, সে কি চড়া সুর শোনাবো। কিন্তু মন্ত্রিসভার 1 নম্বরের কথা শোনার আগে মন্ত্রিসভার 2 নম্বরের কথা শুনুন। ফিরহাদ হাকিম, তিনি আজ বললেন ওই সিবিআই, ইডি এসব নিয়েই অতি ব্যবহারে জীর্ণ হয়ে যায় যে কোনো অস্ত্র, আর এই অস্ত্র নাকি ভোঁতা। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই, তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, 3বার হয়। এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেন মানুষ আর মানে না, সিবিআইকেও মানে না। সিবিআই ট্রাফিক পুলিশের মতো কেউ মানে না সিবিআই। তারপর দেখুন কি হলো। আসলে পশ্চিমবঙ্গের যে সরকারটা চলছে তার কোনো কন্ট্রোল নেই, ট্রাফিক কন্ট্রোল নেই। আগে সিবিআইকে আমরা ভয় পেতাম, একটা সিবিআই মানে বছরে 2 বছরে একবার একটা সিবিআই হতো, সিবিআই হচ্ছে। এখন মানুষের মধ্যে আর সেই এটাও নেই, তার কারণ তাদের কোনো নিড ফল নেই। একজন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি দাঁড়িয়ে আছেন, আর ফিরহাদ হাকিমের সামনে যিনি এই সরকারের কেউ নয়, তিনি দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন। ফিরহাদ হাকিমের মুখটা একবার দেখবেন ভালো করে, কি বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক। এই যে আমি বলেছিলাম 2 দিন আগে ধনরাম সিং এর কথা, কতদিন হয়ে গেছে? 3 দিন হয়ে গেছে প্রেস করা হয়েছে, আমি তো কোনো আইনি নোটিশ পাইনি। ফিরহাদ হাকিম উনি আগামীকাল থেকে অন্তত সকালে বেলটা খাবেন, বেলের শরবত খাবেন, তাতে তার শরীর, মন, পেট সবই ঠান্ডা। আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের ফল নেই, সুতরাং আমরা অত চিন্তা করব না। ওই আবার ধোঁয়া দেখুন, পুরো ধোঁয়াশা। সিবিআই মানে ট্রাফিক পুলিশ, আমরা অত চিন্তা করব কেন? সকালে বললেন ফিরহাদ হাকিম, তার আগে রেড রোডে এই এজেন্সিতে সুর সপ্তমে মুখ্যমন্ত্রীর। कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो। রেড রোডে নামাজের মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী। চড়া তারে আক্রমণের সুরটা বেঁধে দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার। ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी शर्म करो। चॉकलेट बम भी बम फटते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर लो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुनना हो जाएगा।
রেড রোডে ঈদের মঞ্চে এজেন্সিকে সুর সপ্তমে মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের বিরুদ্ধে সারা দেশ জুড়ে কংগ্রেস প্রতিবাদ করে। সেই প্রতিবাদ করবার জন্যই ইন্ডিয়া জোটের জন্ম দেওয়া হয়েছিল। আর সেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে প্রথমেই আপনি ইন্ডিয়া জোটকে দুর্বল করে মোদির হাত শক্ত করতে চাইছেন। যেভাবে ঈদের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গিয়ে রাজনৈতিক কথা বলছেন, আমার মনে হয় যারা ইসলাম ধর্মের ধর্মগুরু আছে তাদের বিষয়টি দেখা উচিত। নির্বাচন করছেন এভাবে ইসলাম ধর্মেরই অপমান হচ্ছে। আজ ঈদের বাজারে নির্বাচনী বাজার করবেন না, আজকে কমসে কম ঐক্য, সাম্য আর শান্তির কথা বলুন। বঙ্গের ভোটে বিজেপির জোড়া ইস্যু দুর্নীতি আর সন্দেশখালী। সম্প্রতি জিটিএতে শিক্ষক নিয়োগ ও সন্দেশখালী দুই ক্ষেত্রেই সিবিআই তদন্ত দিয়েছে হাইকোর্ট। সেই আবহেই মুখ্যমন্ত্রীর মুখে প্রতিহিংসার তত্ত্ব। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकता है। हम लोग रॉयल बंगाल टाइगर का तरह लड़ते हैं। তাহলে রইল বাকি এক, বুঝলেন না? বাংলার 41টা আসনে প্রার্থী দিয়ে দিয়েছে বিজেপি। আসন কটা? 42। শুধু ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণাই করতে পারলো না। হীরের খোঁজ করছে নাকি পদ্ম? প্রশ্নটা ঘুরছে বাংলায়। উত্তর ওই যে ধোঁয়াশা। ওই দেখুন আবার ধোঁয়া। কখনো ওই কেন্দ্রে ভোট দেরি আছে, কখনো কেন্দ্রের কমিটি সিদ্ধান্ত নেবে। নানা যুক্তি দিতে হচ্ছে বিজেপির বঙ্গের নেতাদের। তাতে কি আর ধোঁয়া ধোঁয়া ভাবটা কাটছে? ভোটের আগে ধোঁয়ায় ভরে যাচ্ছে চারদিক। রাজনীতি যখন প্রশ্ন করছে ঠিক তখনই সাংবাদিক বৈঠকে বসলেন শঙ্কুদেব পণ্ডা। প্রসঙ্গ বিজেপির পঞ্চায়েত সদস্যের ছেলেকে অপহরণের অভিযোগ। কোথায়? ডায়মন্ড হারবারে। জিনিস কতদিন চলবে? আর ইলেকশন কমিশনকে ওখানে আমরা পার্টি করব। আমরা জানতে চাই যে কোন আদর্শ নির্বাচনী পরিবেশ আপনারা ডায়মন্ড হারবারে তুলে দিচ্ছেন। শঙ্কুদেব পণ্ডা যে অভিযোগ করেছেন, শঙ্কুদেব পণ্ডার অভিযোগের ভিত্তিতে বলতে পারি ডায়মন্ড হারবারে এখনো শঙ্কুদেব পণ্ডারা কোনো প্রার্থী খুঁজে পাননি। ফলে প্রলাপ বকছেন শঙ্কুদেব পণ্ডারা আগে ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে আনুন, তারপর শঙ্কুদেব পণ্ডারা রাজনীতির কথা বলবেন। আমরা করে আমরা দেখুন প্রার্থীটা কেমন করলাম আসানসোলে, যে আসানসোল সিটের পুরো ইকুয়েশন ঘুরে গেল। আসানসোল সিট এবার বিজেপি জিত। সেরকম আমরা ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এমন প্রার্থী দেবো যে ওই সিট বিজেপি। বিজেপি আমরা তো বলছি শুভেন্দু অধিকারী অভিষেককে আক্রমণ করেন, এত তো ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবার লড়ুন। বিরোধী দলনেতা রাজ্যের প্ল্যানিং চলছে, সমস্ত প্ল্যানিং। কোনো সময় জানেন বড় জাম্প দিতে গেলে পেছন থেকে দৌড়ে আসতে হয়। তো বিজেপি এখন এআই ক্যান্ডিডেট তৈরি করছে। এআই প্রযুক্তিতে ক্যান্ডিডেট তৈরি করছে অভিষেকের বিরুদ্ধে দেওয়ার জন্য, কারণ এআই ছাড়া ওখানে কেউ পাচ্ছে না। শঙ্কু আজ আবার সাংবাদিক বৈঠক করলেন। সেই হারানো ছেলেকে পাওয়া গেছে। সকালবেলা আমরা এই জিনিস মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে এলাম। 10 দিন ধরে যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, রাত 9টার সময় হঠাৎ করে একটি ফোন, সেটা উড়িষ্যার পুরী থেকে সরাসরি এসে পৌঁছলো তার একজন শিক্ষয়িত্রীর কাছে, যে ফোন সরাসরি তার বাড়িতে আসেনি। ফলে একাধিক গ্রে এরিয়া রয়েছে এই সাবজেক্টের উপরে। পুলিশের কোনো কোঅপারেশন নেই। আমরা আগামী দিনে তদন্তের ক্ষেত্রে পুলিশকে তদন্তের আওতায় আনবার চেষ্টা করব। শঙ্কু টানা পড়ে রয়েছেন ডায়মন্ড হারবার নিয়ে। ডায়মন্ড হারবারের পুলিশ, সেই মডেলের প্রশাসন, শাসক দলের সদিচ্ছা নিয়ে টানা লাগাতার প্রশ্ন তুলছেন। কেন? তিনি প্রার্থী হবেন নাকি? তাহলে রুদ্রনীল, যিনি নিজেই ডায়মন্ড হারবারের প্রার্থী হতে চেয়েছেন। এছাড়াও অনেক নাম ভেসেছে ভোটের বাজারে। প্রার্থীটাকে প্রশ্ন শুনেই বিজেপি বলছে দলটা সর্বভারতীয়, কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেয়। ভোটের অনেক বাকি, ঠিক দেওয়া হবে প্রার্থী। ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এমন প্রার্থী দেবো যে ওই সিট বিজেপি। প্ল্যানিং চলছে, সমস্ত প্ল্যানিং। কোনো সময় জানেন বড় জাম্প দিতে গেলে পেছন থেকে দৌড়ে আসতে হয়। বামেরাও দেরিতে হলে প্রার্থী দিয়েছে আইএসএফও, শুধু দেয়নি বিজেপি। সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। বিজেপি তৃণমূলে গোটা আছে, তাইও বিজেপি ক্যান্ডিডেট দেয়নি।
পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী 7 বার আসতে পারে, কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোথাও প্রার্থী দিতে পারে না। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারে, হেমন্ত সোরেনের বাড়িতে পুলিশ যেতে পারে, কিন্তু পিসি ভাইপো অ্যারেস্ট হবে না। তো বিজেপি সেদিন গটা আছে, সেই গটা ম্যাচ খেলতে নেমেছেন। বামেদের সেই চেনা থিওরি সেটিং, কিন্তু কারোর কোনো দ্বিমত আছে যে এ রাজ্যে তৃণমূলের মূল প্রতিপক্ষের নাম বিজেপি, আর সেই বিজেপি একমাত্র ডায়মন্ড হারবারে প্রার্থী দিচ্ছে না। তৃণমূলের কাছে তো এটাই সবচেয়ে বড় প্রচারের অস্ত্র। এতে আর আশ্চর্যের কি আছে? তো লাভ নেই, ওনাকে বলবো আগে প্রার্থী খুঁজুন। উনি বলেন ডায়মন্ড হারবারের লোকেরা ভোট দিতে পারে না। আমি ওনাকে বলবো যে আপনারা যারা এই অভিযোগগুলো করছেন তারা নিজেরা দাঁড়ান না, এখন তো অসুবিধা নেই। ইনকাম ট্যাক্স রেট, ইডি রেট, সিবিআই রেট, আমি তো কমে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়ান। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে ইডি ডাইরেক্টর দাঁড়ান। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। ভোটার কদিন বাকি গুনেছেন? ঠিক আঙুল গুনে 7টা দিন, কিন্তু তার আগেই তো ভোট হয়ে গেছে। হ্যাঁ, ভোটের আগেই ভোট হয়ে গেছে, আর সেই রেজাল্টে তৃণমূল হেরে গেছে। বুঝতে পারছেন না? ভিড়মি খাচ্ছেন। ভোটই হলো না, তার আগে তৃণমূল হেরে গেল কি করে? বাজে কথা বলছি না, কোথায় কি করে সব বলবো। দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ড, কয়েকদিন আগে বলেছিলাম সেখানে অকাল ভোট চলছে। সেই ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দেবেন না এই প্রশ্নে রীতিমতো ব্যালট ছাপিয়ে ভোট হয়েছে দমদমে। দেখুন, এটা সেই ছবি যখন তৃণমূলে যোগ দিতে গিয়ে বিবেকের দংশনে দেবাশিস বাবু কেঁদে কেটে ভাসিয়েছিলেন। তার চোখ আবার মুছিয়ে দিচ্ছিলেন সৌগত রায়, মনে নেই? সেদিনও তো দেখিয়েছিলাম। 19 মার্চ এই নির্দল কাউন্সিলরকে দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন শাসক দলের নেতারা দমদমের রবীন্দ্র ভবনে। সেখানেই তো কান্নাকাটি। মঞ্চে দাঁড়িয়ে দেবাশিস বাবু তৃণমূলের পতাকা না নিয়ে বলেছিলেন এলাকার বাসিন্দাদের মতামত না নিয়ে কিচ্ছুটি করবেন না। সেই মতো মতামত নেওয়া হলো। আর তারপর কি হলো জানেন? কোন সুর ধরলেন তিনি? সুর খুঁজে মরেছি বেসুর বিনাতে, কোনদিন জানাবে বাবা। গায়ক বলছে বেসুর বিনার কাছে আমি সুর চেয়ে ভুল করেছি, যা কোনোদিন ছিল না তার দেওয়া। হে আমার সুখেরই বেদনা, হে আমার অন্য চেতনা, এ আমার নতুন পাওনা, এ আমার অন্য চেতনা। আপনারা আমার চেতনা ফিরিয়ে দিয়েছেন এই ব্যালটের মাধ্যমে। গানের মানে বুঝলেন ব্যালটের বার্তা। সম্পূর্ণ নিজের উদ্যোগে প্রাক্তন তৃণমূলী নেতা ছাপিয়ে ফেললেন ব্যালট পেপার। বুঝুন তবে দৌড় কদ্দূর। ঘর ওয়াপসির ডাক পেয়ে মঞ্চে গিয়েও শটান না করে এসেছেন। তারপর ব্যালট পেপার ছাপিয়ে এলাকায় ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। চলতি মাসের 2 তারিখ থেকে সেই পর্ব শুরু হয়। অবশেষে তাতে দাঁড়িয়েও পড়েছে। ভোটের রেজাল্ট আউট। দেবাশিস ব্যানার্জির তৃণমূল করা উচিত, এই মত দিয়েছেন 1030 জন মানুষ দমদমের 15 নম্বর ওয়ার্ডে। বিজেপি করা উচিত রায় দিয়েছেন 42 জন। তার সিপিএম কংগ্রেস করা উচিত বলে মনে করেন 22 জন। আর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নির্দল থাকার পাশে রায় দিয়েছেন 1687 জন। আবার রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও বলেছেন 23 জন। বুঝলেন তো? সবচেয়ে বেশি ভোট ঘুরে ফিরে নির্দল থাকার ঘরেই। মানে ভোটের আগের ভোটে তৃণমূল পরাস্ত 657 ভোটে। এরপর কি আগের দলকে কটাক্ষ করতে ছাড়ছেন না দেবাশিস বাবু? আমি যখন বললাম, বারবার তাদের নেতৃত্বকে মেসেজ পাঠালাম, পেপার কাটিং পাঠালাম, ভিডিও বাইট পাঠালাম, তখন তো নেতৃত্ব আমায় ব্যঙ্গ করে বলল, এত তাড়া কেন গো, এত তাড়া কেন? তোমার কি খুব দরকার আছে নাকি গো? এখন আমি যদি বলি। দেবাশিস বাবুর ধ্যান জ্ঞান ছিল এক সময় জোড়া ফুল, আজ তাকেই তুলোধনা। আমাদের নিয়ে ছিনিমিনি খেলে,
তাদের বুঝিয়ে দিতে হবে যে না, পতাকা দিলেই নেই না, অতটা ভুকা পেটে রাজনীতি করতে আসেনি, বাড়িতে গরম জল চাপিয়ে রাজনীতি করতে আসেনি, তাহলে ৯৮ সাল থেকে মার খেয়ে রাজনীতি করতাম না। সুতরাং তৎকালে ভরিয়ে দাও, যখন ট্রেনটা ফাঁকা হবে, দুদিন আসবে, একবার ডেকে দেখো আমরা আছি। ভাবুন, অন্তরে এখনো তৃণমূল, কিন্তু জনতাই শেষ কথা। জনতা চায় না, তাই ফিরবেন না। ভোট পর্ব মেটার পর এবার সরাসরি আঙুলে তুলেছেন দলেরই একাংশের দিকে, নাম করে। পার্থ চট্টোপাধ্যায়রা বললেন যে ওর বিরুদ্ধে দুর্নীতি আছে, অন্য জায়গায় বললেন তার ক্রোধ ধরে যে ব্রাত্যকে টাইট দিতে হবে, ব্রাত্যকে টাইট দিতে গেলে ওর যাতে হাতটা শক্ত না হয়, ও দেবাশিস ব্যানার্জিকে দিয়ে এলাকাগুলো সংগঠন করছে, ওকে আটকে দিতে হবে। আমি দেখলাম যে আমার নামে দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় বলছে, পার্থ চট্টোপাধ্যায় জেলে চলে গেছে দুর্নীতির দায়ে, আমি এলাকায় ৯৬% ভোট পেয়ে দিচ্ছি। ৬৫৭ ভোটে হেরে তৃণমূল কি স্বস্তিতে? তাও ভোটের আগেই? না বোধহয়।